আমাদের শৈশব থেকে ইচ্ছে থাকে অনেক কিছু হবার। যদিও ছোটবেলা প্রশ্ন করতেন মানুষ, বাবা মা, তাদের বন্ধু বান্ধব, শিক্ষক, বড় হয়ে কী হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, সামরিক বাহিনীর প্রধান, নানা রকম ইচ্ছে থাকে। আমরা অভিনয় শিল্পীরা স্ক্রিনে অনেক কিছু হতে পারি, কিন্তু আমার পরিচিত, আমার কাছ থেকে দেখা, ভালো লাগার এবং শ্রদ্ধার একজন মানুষকে আমি চিনতাম গীতি কবি হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে, নাট্য পরিচালক হিসেবে, নাট্যকার হিসেবে, পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতা হিসেবে। কিন্তু এই প্রথম আমি তাকে আবিষ্কার করেছি সুরকার হিসেবে। সুরকার হয়েছেন নিজের কথায়, নিজের সুর করা, নিজের লেখা গান নিয়ে মানুষের কাছে পৌঁছবার জন্য প্ল্যাটফর্ম করেছেন। প্ল্যাটফর্মের নাম সোহেল আরমানস প্লে, SA প্লে। বুঝতেই পারছেন আমার সামনে কে বসে আছেন, সোহেল আরমান। কেমন আছেন ভাই? ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর এই মুহূর্তে রেডিও ভূমিতে থাকতে পেরে খুবই ভালো লাগছে। একটা কেমন যেন আলাদা একটা, মানে এই ধরনের অনুভূতি আমার প্রথম হচ্ছে রেডিও স্টেশনে। আপনাকে স্বাগত, ধন্যবাদ আসবার জন্য। সঙ্গীত শিল্পী পপি, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা অফারেই আলাপ করছিলাম যে আমরা কার সঙ্গে কথা বলবো, সঙ্গীত শিল্পী পপির সঙ্গে নাকি সোহেল আরমানের সম্পর্কের মানুষের হিসেবে। কিন্তু আমরা কথা বলছি সঙ্গীত শিল্পী, কার সঙ্গে কথা বলছি? আজকে মনে হয় কথা বলছি সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী পপিকে স্বাগত। কেমন আছেন আপনি? ভালো আছি এবং আমার আজকে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। সোহেল ভাই, হুম। আপনি সবসময় আপনি আপনার মতোই আসলে। আপনি আহ, আপনি আপনার মতো ভাবেন, আপনি আপনার মতো করে লেখেন, আপনি আপনার মতো করে অভিনয় করেন এবং অনেক বছর ধরে আপনাকে আমরা স্ক্রিনে দেখেছি, স্ক্রিনে দেখছিলাম। এবং আমরা যখন স্ক্রিনে আসিনি তখন থেকে আপনাকে, আপনার প্রেজেন্স আমাদেরকে মুগ্ধ করতো। আমরা আপনাকে ফলো করতাম, তখন তার ফেসবুকে ফলো করা হতো না, টেলিভিশনেই ফলো করতে হতো। তো আপনার মধ্যে এই যে গুণগুলো আছে, আপনি লেখেন, আপনি প্রথম লেখা শুরু করলেন কবে, কোন বয়সে? আমি অ্যাকচুয়ালি লেখাই আগে শুরু করেছিলাম, মানে অ্যাজ এ নাট্যকার হিসাবে। এবং এটা নিয়ে প্রত্যেকটা ছোট্ট গল্প আছে যে আমি ছোটবেলায় মানে কবিতা লিখতে বা ছড়া লিখতে খুব পছন্দ করতাম। তো ওই ছড়া বা কবিতার হাত ধরেই একদিন আমার বন্ধুদের চাপে, যখন আমি মানে কলেজে পড়ি, তখন তারাই বলল যে আমাদের একটা মঞ্চ নাটক দরকার, আমরা মঞ্চস্থ করব। তো সোহেল, তুই লিখে দে না, তোর বাবা তো অনেক বড় একজন মানুষ, আমরা তো, তুই লিখে না দিতে পারলেও তোর বাবার একটু হেল্প নেই, আমরা তো একটা নতুন নাটক পরিবেশন করতে চাই। তা আমি অনেকবার ওদেরকে বুঝালাম যে আমি নাটক লিখতে পারি না। তো ওরা প্রত্যেকবারই বিশ্বাস করতে চায় না, বলছে না, তোর বাবা এত বড় একটা কিংবদন্তি, তুই না পারলেও তুই আঙ্কেলকে বল। ওদেরই পীড়াপিড়িতে আমি নাটক লিখলাম 1992 সালে। এবং নাটক লেখার পরে আমি অবাক হয়ে গেলাম যে নাটকটা আসলে মঞ্চ নাটক হয় নাই, আচ্ছা। একদম পুরোদমে এটা একটা টিভি স্ক্রিপ্ট, বা আমরা যেই নাটকটা এখন দেখি ইউটিউবে যেটা, একটা সেই ধরনের একটা ফিকশন স্ক্রিপ্ট হয়েছে। তার মানে তখন আমি বুঝলাম যে এই যে বাবার সাথে বাবার স্ক্রিপ্টগুলো যে পড়েছিলাম, যে বাবা যে স্টুডিওতে যেত, বিটিভিতে যেত, তার সাথে সাথে থাকতাম, তার স্ক্রিপ্টগুলো পড়তাম, ব্যাপারটা ওই রকম আঙ্গিকে হয়ে গেছে। এবং সেই প্রথম নাটকটার নাম দিলাম সবুজের হলুদ ব্যাধি। যে নাম শুনে টেলিভিশনে এক বাক্যে, এটার পেছনে অনেক গল্প আছে। আমার প্রডিউসার ফারুক ভুঁইয়া, যার কাছে আমি আজীবন কৃতজ্ঞ, উনি রাজি হলেন আমার নাটকটা করবার জন্য। এবং উনি বারবার জিজ্ঞেস করলেন যে তোমার বয়স কত। তো তখন আমি তো 16 বছর থেকেই টেলিভিশনে যাচ্ছিলাম, তখন বোধহয় 17.5 এরকম, 18-র দিকে, 18 বোধহয় হয় নাই। তা এটা নিয়ে অনেক একটা কেওয়া সৃষ্টি হইল যে একটা নাট্যকারকে কি 18 বছর আগে করা যায় বা যেতে পারে, এটা নিয়ে তখনকার যে মহাপরিচালক, জিএম, জি, মহাপরিচালক মোস্তাফিজুর রহমান, আচ্ছা, যিনি আমার বাবার বন্ধু ছিলেন, তো উনি অনেকবার প্রডিউসারকে জিজ্ঞেস করে, এবং আমার যেদিন আমাকে ডেকেছেন সেদিন দেখি আমার বাবাও ওখানে বসা। তো বাবা বলছিল যে ও আরও লিখুক মোস্তাফিজ, এক নাটক লিখে তো আর নাট্যকার হতে পারে না। তো এরকম গল্প যখন হচ্ছিল তখন আমার মনে হয়েছিল যে আমার আর কিছুই হওয়া হচ্ছে না,
কারণ বাবা যেখানে চাচ্ছেন না যে আমি আরেকটু পরিশীলিত হই, আরেকটু সুন্দর হই, বা বাবার আরেকটু সাজেস্ট নেই। তো মোস্তাফিজ চাচাকে, তাকেও আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ উনি বাবাকে আশ্বস্ত করলেন। আমার প্রডিউসার পড়েছে আমজাদ, ছেলে খারাপ লেখেনি হয়তো, আচ্ছা। ইউ হ্যাভ টু ওয়েট, আমরা দেখি কি করা যায়। তো এই নাটকটা যখন হয় তখন তৌকির ভাই, হুম, আফসানা মিমি, সৌম্য চৌধুরী, জহিরুল হক, শর্মিলী আন্টি, যারা মহড়া করতে আসলেন, হুম, তারা যখন স্ক্রিপ্টটা পড়লেন, আমি তো ভয়ে উপরে উঠিনি, আমি নিচে লুকিয়েছিলাম আর কি। তখন ফারুক ভিয়া বললেন যে এত সুন্দর নাটকটা কিন্তু একটা ছোট্ট ছেলে লিখেছে, তার নাম সোহেল আরমান, এই যে কোনায় বসা আছে। তো সবাই দেখি তখন আমার উচ্ছ্বসিত প্রশংসা করছে, বাবা ভালো লিখেছো, বাবা ভালো লিখেছো, সবুজের হলুদ ব্যাধি মানে কি? আমি বললাম সবুজ বা তরুণরা যারা নষ্ট হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, তা তরুণদের একটা হলুদ ব্যাধি হয় গাছের মতোই। তো যারা পড়ালেখার জীবন থেকে ঝরে পড়ে যায়, সেটা ড্রাগ অ্যাডিক্ট হোক, সেটা আর্মস ক্যাডার হোক, বা কোনোভাবেই হোক, রাজনীতি করতে গিয়ে হোক, মিছিলে গিয়ে হোক, যারা মারা যায়, যারা থাকে না, তারাই হলুদ ব্যাধি। তো সবুজের হলুদ ব্যাধি নামটা এই জন্যই দিয়েছি। চমৎকার নাম। হ্যাঁ, তো ওই নামটাকেই আসলে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, যে ছেলেটা এত ভাবতে পারে, হুম, এটাই সবাই বললো। তো যখন আবার এই পরিচয় আসলো যে আমজাদ ভাইয়ের ছেলে, হুম। তখন আবার দেখি সবার ভিতরে একটু হাসিটা কমে গেল, ও বাবা কি হেল্প করেছে না? তো আচ্ছা আচ্ছা, তাই তো বলি এত সুন্দর স্ক্রিপ্ট কিভাবে হলো। তো তখন আমার খুব কষ্ট হচ্ছিল যে খ্যাতির বিড়ম্বনা থাকে। তো সেই থেকে আমার নাটক নিয়ে আসলে শুরু, তারপরে অভিনয়, তারপর প্রযোজনা, তারপর পরিচালনা। কিন্তু কখনো গান লিখবো এটা আমি ভাবি নাই, বা এটার পেছনে একটা গল্প আছে। এই গল্পটা শুনতেছি, মানে গীতিকার কবে হলেন, কেন হলেন, কিভাবে হলেন? আচ্ছা, এখানেও একটা, ওই যে আমি বললাম না, জীবনে যদি ভালো বন্ধু পাওয়া যায়, হুম, যে বন্ধুগুলো কাজের, যে বন্ধুগুলো অনেক উপরে উঠতে চায়, তার মধ্যে হাসান একজন, আর্কের হাসান। ওকে। হাসান আমার একজন কঠিন বন্ধু। হুম, তোর বাসায় যেতাম লেখাপড়ার কারণেই, কারণ আমরা তখন অলরেডি ঢাকা সিটি কলেজে পড়ছি। মানে তো ও পড়তে, মানে ওর সাথে আমার বন্ধুত্ব হলো। ও ঢাকা সিটি কলেজের একটা পিছনের একটা চিকন একটা সিঁড়ি ছিল, ওখানে সে গিটার বাজিয়ে বন্ধু বান্ধব গান শোনাতো। তো ওই কারণে ও আমার বন্ধু হলো, এবং পরবর্তীতে লালমাটিয়াতে ওর বাড়িতে গেলাম, একটা বোজম ফ্রেন্ড হলো। ওই আমার বলল যে দোস্ত তুই তো কবিতা লিখিস, ছড়া লিখিস, একটা লেখ না একটা গান। হুম, তো ওখানেও আমি একই কথা বললাম, আমি গান কখনো লিখি নাই, একটু চেষ্টা করে দেখ। তো এরকম করতে করতে 3-4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস পার হয়ে গেলো। একদিন দেখি যে ছাদে 4টার সময় হুম, ঘুড়ি উড়াচ্ছে মানে লালমাটিয়ার সবাই। তো ঘুড়ি ওরা দেখতে উঠেই হাসান বললো আমি একটু গিটারে টুংটাং করে একটা লাইন লাগতো। তো এই প্রথম উৎসাহ পেয়ে আমি প্রথম গান লিখলাম, দূরে বহু দূরে গাংচিল, উড়ে উড়ে কাকে খুঁজে বেড়ায়, যেখানে আকাশ নীল। তো এটা হাসান সুর করলো ছাদেই আমার সামনে। তা গানটা যখন ও পরে রেকর্ড করে আমাকে শোনালো, আমি বারবার, আমি শুনতেছি কত ভালো গান হয়েছে সেটা না, আমি শুনতেছি আমার কথাগুলো বারবার একজন বলছে, এত সুন্দরভাবে বলছে। তো আমি খুবই অবাক হলাম, এবং গানটা ম্যাসিভ হিট হলো। তখন থেকে আমার গান লেখা শুরু। একটু জীবনের গল্পে আসি। সোহেল ভাইয়ের সঙ্গে আপনার পরিচয় কবে, কখন, কোথায়, কিভাবে? ওর সাথে আমার অ্যাকচুয়ালি প্রথম পরিচয় রাস্তায়, প্রথম পরিচয় ওভারটেকিং। ওভারটেকিং দুজন, দুটো গাড়িতে সিগন্যালে দাঁড়ানো, হুম, র্যাংস সিগন্যালে। তো হঠাৎ করে একটা ব্ল্যাক কার এসে আমাকে খুব চাপায়ে দিয়ে একদম চেপে সামনে খুব ফোর্সলি টান দিয়ে চলে গেল। তো আমিও খুব মানে ডেডিকেটেড হয়ে গেলাম যে হোয়াট দ্য হেল, যে আমাকে এইভাবে কথা নাই বার্তা নাই, সিগন্যাল তো অন হচ্ছিলই, হ্যাঁ, তাকে তো ছাড়া যাবে না। তাকে তো ছাড়া যাবে না। তা আমি পেছন দিক দিয়ে, যদিও আমার স্পিড অত না, তারপর আমি চেষ্টা করেছিলাম যে ওই পর্যন্ত ছোঁয়ার, যে আমিও হয়তো একটা হালকা চাপ দিয়ে আমি ডানে চলে যাব। হ্যাঁ, যখন আমি জিয়া উদ্যানের সামনে আসলাম, আরেকটা সিগন্যালে দাঁড়াবো, আমি ভেবেছিলাম যে সোজা হয়তো উনি চলে যাবেন ওনার কার, তা আমি ডানে চলে যাব। হুম, তো উনি আমাকে আর ওই স্কোপটা দিল না,
উনি হঠাৎ করে আবার সে আমাকে চাপ দিয়ে সে বামে চলে গেল। তখন ওই সামান্য কিছুক্ষণ সময়ের জন্য যে আমি দেখেছিলাম যে কে, আমি কিন্তু তখন চিনতে পারি। আচ্ছা, গাড়ির নাম্বারটা নোট করে রেখেছিলাম যে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা। হ্যাঁ, এই আমার প্রথম দেখা। বাহ, কোয়াইট ফিল্মি ম্যাম, কি দারুণ। অথচ আমি কিন্তু কিছুই জানি না সেটার। ও, আপনার স্বভাবজাতভাবে ওভাবে চালাতেন আপনি গাড়ি? হ্যাঁ, আমি খুব মানে গান টান ছেড়ে দিয়ে আমি ও। আমার মতো করে চালাতাম। আর আমি কে চাপ কিন্তু খাচ্ছে? না, না, আমি কিন্তু সেলফ ড্রাইভ ছিলাম। হ্যাঁ। এবং ও যখন অভিযোগ পরবর্তীতে ওর সাথে আমার কথা হয়, ও যখন এই কথাগুলো বলছিলাম যে আমি তো কাউকে কোনো হার্ম করে গাড়ি চালাই না। না, আপনি এর কি মধ্যে বলছেন আপনি আমাকে এসব? না, না, এর মধ্যে এখন প্রতিদিন একবার চাপ দিবেন, বুঝছেন? ডানে একবার বাই একবার, জীবনের চাপ। জীবনের চাপ। হ্যাঁ, এখন এর মধ্যে আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সামহাউ সে আমাকে ফেসবুকে নক করে অ্যাজ অ্যান আর্টিস্ট, যে আপনি কি গান করেন? তা আমি হঠাৎ করে ছবিটা দেখে আমার একটু সন্দেহ হয়, প্রোফাইল পিকচারটা, যে হু ইজ দিস ম্যান অ্যাকচুয়ালি। পরে দেখি এ তো সে। ডেস্টিনি কিভাবে মিলিয়ে দিচ্ছে যে উনি তো আমাকে সেই চাপ প্রয়োগ করে উনি বামে চলে গেল সিগন্যালে। আমি তখন ভাবলাম আমি তাকে চিনি এভাবে। তো একজন চাপদায়ক হিসেবে। হ্যাঁ, তাকে আমি চিনি যে না না, একে তো আমার প্রশ্ন করতেই হবে যে আপনি কাজটা ঠিক করেন না। সামহাউ এটা আমি জানি না, এটা ডেস্টিনি ছিল যে ওর সাথে আমার দেখা হওয়া, কথা হওয়া, তারপর আমাদের ফেসবুকে টুকটাক যোগাযোগ হয়, তারপরে কথা হয়। কিন্তু আমরা কথা অ্যাকচুয়ালি হয় না। তখন, আমি তখন প্রথম মিউজিক ভিডিও শুরু করি, তো প্রচুর শিল্পীর প্রয়োজন হয়ে পড়ছিল। মানে মানে নতুন যারা প্রমিসিং, মানে ভালো গায় এবং দেখতে শুনতে ভালো। তো যেহেতু চ্যানেলের একটা চাপ ছিল যে সবচেয়ে ভালো সিঙ্গার যারা প্রতিভাবান তাদেরকে সোহেল বের করে নিয়ে আসো, তুমিই পারবা। তো ওটা খুঁজতে গিয়েই তো আমি তখন বাপ্পাদের সাথে অনেকের কানে সুবর্ণ সবার আমি কাজ করলাম। ওটা খুঁজতে গিয়েই আমি ফেসবুকে দেখলাম যে পপি। তা আমি দেখলাম যে না, এবং গানও দেখলাম তার ফেসবুকে, আমি বলছি, না এ তো ভালো করতে পারে বা ভালো গায়। সেই সুবাদে আমি তার প্রথমে ফেসবুকে মেসেঞ্জারে নক করে তারপর ফোন নাম্বার নিয়ে কাজের কথা, আমরা কাজ নিয়েই কথা বলতাম। এবং আমি খুব অবাক হয়েছিলাম যে উনি সঙ্গীত শিল্পী কিন্তু আমাকে চেনে না। তা আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কি আমার কাজ দেখেছেন কখনো? তো উনি আমাকে জিজ্ঞেস করছেন আপনি কি করেন? তো আমি বললাম যে আমি যে ডিরেক্টর সোহেল আরমান, এই করে গানও লিখেছি, না, কয়েকটা গানও বললাম। তখন সে সে গান চিনলো। হ্যাঁ গান চিনলো এবং ভীষণ সম্মান করলাম তখন, ভীষণ সম্মান করলাম। তখন ওই চাপ দেওয়ার কথা ভুলে গেছে। হ্যাঁ, তখন ওটা আমি একটু মানে চাপিয়ে ফেললাম নিজেই নিজের মধ্যে, যে এখন আর এটা বলা ঠিক হবে না। ওকে, সামনে অনেক সময় আসবে, হয়তো অনেক কথা হবে। তারপর আরেকটা মিরাকেল ঘটনা হয়। একদিন রাতে আমরা ওই যে আমি আমার আব্বুর জন্য কিছু মেডিসিন আনতে যাই গুলশান 1 নম্বরে। তখন প্রথম ওর বাবার সাথে আমার দেখা হয় ফার্মেসিতে। তারা দুজনই শুটিং থেকে আসছিল। তো আমাকে দেখে সে তো আমাকে চিনে ফেললো, কথা বললো। তখন বাবা বলল যে কে মেয়েটা? তখন ও বললো যে আমার সাথে কথা হয়, গান গায় এভাবে। ঠিক আছে, একদিন ডাকিস তো, এভাবে বললো। তো কিছু মাস গেল, ওর সাথে আমার মানে ফর্মালি কথা হচ্ছিল। তারপরে বাবা একদিন ডাকলো, একটু মুভি দেখতে আসো তো যমুনা ফিউচার পার্কে। তখন ওর এই তো প্রেম রিলিজ হয়। এই 2015 প্রথম আমি গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম, তারা ফুল ফ্যামিলি বসে আছে, আমাকে তারা মুভি দেখতে ইনভাইট করেছে। পরে আমি ওনাদের সাথে মুভি দেখলাম, কফি খেলাম, বাবার সাথে আমার খুব মিলে যায় সব কিছু। ইউ লাইক কফি? আমি বলছি হ্যাঁ, আমি চা খাই না। ঠিক আছে, কফি খাও, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। পরে বাবা আমাকে নিজে থেকেই সবাই মিলে তারা আমার বাসায়ও আমাকে দিয়ে আসলো, আমার বাসায়ও চিনে আসলো। এভাবেই আমাদের সম্পর্কটা আগায়। বন্ধুত্বটা বেড়েছে এবং গভীর হয়েছে এবং এক পর্যায়ে আমার কি বলবো সঙ্গিনী, জীবন সঙ্গিনী হয়েছে। তো বেসিক্যালি এখানে একটা কথা ও যেটা বলতে পারলো না ভাবে বুঝিয়ে, সেটা হচ্ছে আমার বাবার খুব পছন্দের ছিল, যেহেতু গান গেতো। তো আমাকে প্রায় বলতো যে পপিকে একটা ডাক, একটু এখানে এইটা ওকে দিয়ে গাওয়া, এটা অমুক। মানে দেখতাম যে ওর প্রতি একটা সিম্প্যাথি আছে আর কি। তারপর থেকে পরবর্তীতে যখন ভালো লাগা বা বিয়ের প্রসঙ্গ, আব্বুই কিন্তু আমাকে
বলল যে তুই তোর পছন্দের, তোকে কাজ যারা পছন্দ করে তোকে এরকম একটা মেয়ে দেখে বিয়ে করে ফেল, ভালো হবে তোর। তখন ওই বাঁচতে বাঁচতে ও আব্বুই ওর নামটা বললো যে দেখ পপিকে দেখ, পপি তোর সব কিছু জানে কিনা, বোঝে কিনা। এইভাবেই ওকে তারপর আবার ফোন করে তুমি বুঝো কিনা, এমন কিনা, এটা কিনা, আমার জীবন বৃত্তান্ত। তখন এইভাবে আস্তে আস্তে ও তখন ঢাকা ইউনিভার্সিটিতে নিউট্রিশন সায়েন্স নিয়ে পড়ছিল। এই তো আর কি, এভাবেই একসাথে হয়। এবং আমাদের ওখান থেকে আমরা যতটা না বেশি দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি, সংসার করি, তার থেকে বেশি আমরা কাজের প্রতি দুজন দুজনকে খুব বেশি সাহায্য করি, রেসপেক্ট করি। মানে আমি যে একটা মানে এটা আমার ব্যক্তিগত কথা আর কি, যে যেটা স্ত্রীর কাছে একজন একজন স্বামী তার কর্মের যে মানে কি বলবো ওটাকে, স্বাধীনতাটা পছন্দ করে, আমি একদম মনের মতো সেই স্বাধীনতাটা আমি আমার স্ত্রী বা সঙ্গীত শিল্পী যেই হোক আমি তার কাছ থেকে পাচ্ছি, যেখানে নিয়ে আমি কখনো বিচলিত থাকি না যে বাড়িতে কি বলবে, ওকে কি বলবো, একটু ঢাকার বাইরে যেতে হবে, অমুক করতে হবে, কবে আসবো, একদম অ্যাবান্ডেন্টলি মানে মানে র্যান্ডমলি সরি সে আমাকে বাধাহীনভাবে বলে তুমি যাও, এটা করো, এটা করো, এটা করো। আবার ওর গানের ক্ষেত্রেও আমি চাই যে ও খুব ভালো গান করুক, খুব সাবস্টিকেটেড গান করুক, যেগুলা ও বলে যে এখন তো খুব ট্রেন্ডি গান করতে হয়, এটা করতে হচ্ছে না, তুমি ভালো, তোমার গলা যেহেতু খুব পাওয়ার ভোকাল, সবাই বলেছে, যেহেতু দীর্ঘদিনে তালিম নিয়েছে বিভিন্ন উস্তাদের কাছ থেকে, প্রায় 20-21 বছর, আরও বেশি হবে হয়তো, ছোট্ট থেকে বাচ্চা থেকে, তারপর তুমি ভালো গান করো, এক সময় দেখবা যে তুমি বুম মানে একটা কিছু হয়ে গেছে, এখন তুমি বুঝবা না। তো এই ক্ষেত্রে যখন আমি এই সোহেল আরমান্স প্লের প্রজেক্টটা আমি নিলাম, সেটার ক্ষেত্রেও কিন্তু ওর অবদান অনেক বেশি, খুবই বেশি। কারণ হচ্ছে আমি আগে গান লিখতাম, সবার কাছে যেতাম, সব বন্ধু বান্ধবরা আমার যারা কম্পোজ করে, কিন্তু আমি যখন গুনগুন করি লিখতে গিয়ে, যে একটা নিজের মতো একটা ফরম্যাট তৈরি করি সুরের, তখন ও প্রথম খেয়াল করে এটা, বলে যে তুমি তুমি কি বুঝতে পারছো যে তুমি যে একটা টিউন করছো মনে মনে, এবং সেই টিউনটা যে মিলে যাচ্ছে সারগামের সাথে। আমি অবাক করে ওর দিকে তাকিয়ে, কিভাবে? বলে যে এটা তো সবার তুমি আনমনে করছো, মানে তোমার মাথায় হারমোনিয়াম, তোমার হাতে হাতে বাজাতে পারো না, কিন্তু তুমি মাথায় খুব সুন্দর মিলিয়ে দিচ্ছ। তখন ওই প্রথমে আমার টিউন নিয়ে বললো যে মনে রেখে, বলছে এই যে দেখো গান হয়ে গেছে, এখন তুমি যে কোনো কম্পোজার কাছে যাও বা তারা করে দিবে। এবং আমি দেখলাম যে আসলেই তাই, আমি যে আসলে গুনগুন করে শুরু করে ফেলতেছি প্রত্যেকটা কথা, এটা আমি প্রথম আইডেন্টিফাই করি ওর অবজারভেশনে। তখন আমি ডিসিশন নিলাম, ওর সাথে কথা বলি যে তাহলে আমার সুর যদি গ্রামাটিক্যাল ফর্মে পড়ে, যে এটা যদি একটা কি বলবো বাইবর্ন একটা কোয়ালিটি হতে পারে, আবার আমি জানি না, তো তাহলে এটাকে ওয়াই নট, এটা আমি একটা আমার প্রজেক্টে নিয়ে যাই না। তারপর থেকেই সোহেল আরমান্স প্লে, এবং অলরেডি আমার সুর যাদেরকে যে কম্পোজারদেরকে দিয়ে করাচ্ছি, নতুন নতুন ছেলেমেয়েরা, আমার বন্ধু বান্ধবরাও আছে এখানে, আগুন আছে, বাপ্পা আছে, সবাই হেল্প করছে। তো সবাই বলছে যে সোহেল অসাধারণ, তুমি একটা গানের সুর করে আবার মুখে ফিরে যাও, আবার স্থায়ী অস্থায়ী সঞ্চারী সবই বুঝতেছো, হাউ কাম? তো আমি তো বললাম যে আমি কি করে জানি না, তা এগুলো আমার যত সুর ও রেকর্ড করে রাখে। মানে আমি যখন মনে হয় যে এটা একটা ডিফারেন্ট আউটস্ট্যান্ডিং কিছু হবে, কারণ আমি মনে রাখার জন্য তো আর আমি বাজাতে পারি না কিছু, তারপরে ওই আমার সুরগুলো মনে রাখতো এবং তারপরে আমি লিখতাম। আচ্ছা, এবার এই সোহেল ভাই, আমরা আপনার এই প্ল্যাটফর্মটা নিয়ে একটু কথা বলতে চাই, সোহেল আরমান্স প্লে। নিশ্চয়ই। আমরা ইতিমধ্যে আপনি বলেছেন যে আপনার সুর প্রথমে এসেছে, সেগুলো করার জন্য আপনি প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, তো রিজনটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে একটা প্ল্যাটফর্ম তো আসলে আপনি একা তো কোনো প্ল্যাটফর্ম হয় না, এখানে এঙ্গেজমেন্ট কিভাবে হচ্ছে, কারা হচ্ছে? আচ্ছা, আমার এখানে একটা অবজারভেশন আছে, সেই অবজারভেশনটা হচ্ছে আমার নিজেকে নিয়ে, যে আমি ভালো ভালো গান লিখেছি বা লিখছি, অনেক পপুলার হচ্ছে, যেরকম আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, বেশ বেশ বেশ, ক্রিকেট থিম প্রথম আসিফের, সাবাস বাংলাদেশ, তারপরে হৃদয় আমার বাংলাদেশ, যেগুলা যে আন্দোলন হলেই ছাত্ররা তাদের ব্যাকগ্রাউন্ড গান হিসাবে, এরকম অসংখ্য গান যখন পপুলার হয়েছে এবং একজন সার্থক গীতিকবি হতে পেরেছি, তখন আমার মাথায় একটা আইডিয়া আসলো এইরকম যে
রবীন্দ্রনাথ ঠাকুরকে খুঁজলে পাওয়া যাবে, হুম। তার এত ভলিউম যে পাওয়া যাবে, নজরুল ইসলামকে পাওয়া যাবে, এবং যারা বড় বড় গীতিকবি সবাইকে পাওয়া যাবে। কিন্তু আমাদের কোনো সংকলন হওয়াটা খুব কঠিন, মানে একটা ব্যানারে যে হ্যাঁ আমি তোর মনের ভিতরে এটা একজন প্রডিউসার কাছে আছেন, একটা ব্যানারে আছে, আবার দেখা যাচ্ছে যে বেশ বেশ আরেকজনের কাছে আছে। তো এগুলো এক করাটা খুব কঠিন, মানে আমি বেঁচে থাকতে হয়তো হবে না, বা 60-90 বছর আগে হবে না। তো ওয়াই নট আমি করে যাই 100টা গান, যে আমাকে কখনো কোনো দিন যদি খোঁজে গীতিকবি হিসাবে, তাহলে হয়তো ভবিষ্যতের এখন যে ইন্টারনেটের যুগ বা অনলাইনের যুগ, হয়তো সোহেল আরমান লিরিসিস্ট বা দিলেই হয়তো ওই 100টা গান একসময় চলে আসবে। তখন আমার চিন্তা চেতনাটাকে বুঝবে। আর এটা এক্সিকিউট করছে আমার সব বন্ধু বান্ধব, আমার মিডিয়াতে যারা আমাকে ভালোবাসে, বিশেষ করে অডিও ওরিয়েন্টেড আমার খুব ভালো বন্ধুরা যারা আছেন, আমার ছোট ভাইরা যারা আছেন, বা পপির মতো শিল্পীরা যারা আছে, তারা নিবেদিত এবং তারা আমার যে গান বুঝতে পারছে এবং তাদের ঢঙে গান গাচ্ছে, এবং এটা একটা অন্য রূপ পাচ্ছে, একদম হাইলি প্রফেশনাল একটা রূপ হয়ে আসছে। তা এখানে যখন আমি দেখলাম যে আমার 12টা গান হয়ে গেছে এভাবে, তো আমি 100টা গান করতে এখন সাহস করছি যে, এবং আমার মনে হয় যে এটা হয়তো লেন্দি একটা সময় লাগবে, তা এই লেন্দি সময়ের ভিতরে মানুষ অনেক কিছুই করে, তো এটা হয়ে থাক না, 100টা করতে পারি তো আলহামদুলিল্লাহ, হয়তো শ্রোতারা বা একটা সময় জানতে পারবে যে আমি কি ধরনের গান লিখি। তো 100 গানই, এরপরের গান যদি আসবে তো আরো গান, 100 এইখানে একটা কথা আছে, এই 100টা গানই হচ্ছে আমার সুরে। আচ্ছা, না এরপরে এরপরে সুর করব বা কথা লিখবো, সেটা পরেরটা পরে। আগে 100টা গান লিখে নিয়ে একটু একদমে দেখি কত দূর যেতে পারে। হয়তো 50টার পর থেমে যেতে পারি, বা 30টার পর থেমে যেতে পারি, অথবা 99টার দিকে থেমে যেতে পারি। জীবনটা আমি কতদিনের তা তো জানি না, তবে চেষ্টাটা খুবই আমার হৃদয়ের ভেতর থেকে। এই 100টা গানের প্রথম গান জি, কে গেয়েছে? এই 100টা গানের প্রথম গান পাপি গিয়েছে, স্বাভাবিকভাবে ও পাশে ছিল। প্রথম শুটটাই ওকে দিয়ে করেছি, যেহেতু ও প্রথম ধারণাটা বুঝতে পেরেছে আমার, তো ওই প্রথম গানটা গিয়েছে আর কি। প্রথম গানটা শুনতে চাই, আগে খালি গলা একটু শুনি। প্রথম গানটা রেকর্ড করার আগে, পরে যে গানগুলো আমরা রেকর্ড করেছি সেগুলো আগে অনের হয়ে গেছে। হ্যাঁ, তো আমি সবচেয়ে বেটার হয় যেটা প্রথম আমি আমাদের রেকর্ড হয়েছে সোহেল আরমানস প্লে থেকে, ওটার কিছু অংশ আমি স্টার্টিং। খোলা হাওয়ায় সে আর এলো না মনের ঘরে, ভাঙা জোছনা সে চলে যায় কোন দূর অজানায়, একা হলো মন অবেলায় অবেলায় খোলা হাওয়ায়। অসাধারণ। দর্শক, পুরো গানটি এখন মিউজিক অ্যারেঞ্জমেন্ট সহ শুনবো। গানের কথাটি, গানের শিরোনাম? গানের শিরোনাম হলো একা হলো মন, এবং গানটি লিখেছেন এবং সুর করেছেন সোহেল আরমান, এবং গানের মিউজিক কম্পোজ করেছেন হাসিন হাসনাত হৃদয়, মিক্সড মাস্টারও একই করা। ইটস এ ব্র্যান্ড নিউ গান, শুনুন, এনজয় করুন। খোলা হাওয়ায়
ভালোবাসা হলো না, কিছু তো মেলানো গেল না, সবই কি ছিল চলো না, বলো না। কেউ কি আছে বলো তোমাকে বুঝি, দুঃখ পেলে রাখে হৃদয়ের মাঝে। কেউ কি আছে বলো তোমাকে বুঝি, দুঃখ পেলে রাখে হৃদয়ের মাঝে। কেন যে এমন বোঝো না, কত যে প্রেম জানো না, কি অভিমানে ফিরে আসো না, বলো না। সোহেল ভাই, হুম, 100তম গান কে গাইবে? আমি জানি না, আমি জানি না কে গাবে, আমি জানি না কোন গান হবে। আসলে আমার এক ধরনের, আমার যা চিন্তা ভাবনা বা যে যা সুর, এটা বেরোতে থাক। কারণ হচ্ছে কি, সবাই যখন জিজ্ঞেস করে আমাকে, বিভিন্ন কম্পোজার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করে যে ভাই আপনি সুর করেন কিভাবে, হাও। একটা তো ও জানে, ও যেহেতু আমার সাথে থাকে। তো আরেকজনকে যখন বলি যারা আমার সাথে থাকে না, তা আমি ছোটবেলা থেকেই, এখানেও কিন্তু আমার বাবা ইনভলভ। কিভাবে ইনভলভ, যে ছোটবেলা থেকেই বাবার সাথে বিভিন্ন বায়না, মানে আব্বার সাথে বায়না করে বের হতাম। মানে আব্বু চলে যায়, কান্নাকাটি করতাম বাসায়। তো আব্বু বলতো এই ঠিক আছে, ওকে ছেড়ে দাও, আমার সাথে চলো। তো আব্বু আমাকে নিয়ে প্রায় আলাউদ্দিন চাচার সাথে, নয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের সাথে ওনার ছবির গানগুলো করতে যাদের যাদের কাছে যেতেন, ম্যাক্সিমাম আলাউদ্দিন চাচার ওখানে। তা আমাকে ছোট্ট বসায় রাখতেন। তা আমি দেখতাম আলাউদ্দিন চাচা গুনগুন করে সুর করছেন, আব্বা লিখছেন, তাদের অ্যাটমসফিয়ারটা দেখতাম, রেকর্ডিং দেখতাম। তখন তো প্রায় 50 জন বাদ্যযন্ত্রী বা 70-80 জন বাদ্যযন্ত্রী একটা ঘরের মধ্যে বাজাচ্ছেন। কারো একজনের ভুল হলে আবার সবাই একসাথে প্রথম থেকে বাজায়। তো এই যে তাল জ্ঞানটা আসছে ওখান থেকে, আলাউদ্দিন চাচার কোলে বসে যে আমি কাঁদলেই আব্বু যখন লিখতো, আলাউদ্দিন চাচা যাতে ওটা খেয়াল করতেন, আব্বা যাতে বদর না হতো, ডিস্টার্ব না হতো, আমাকে নিয়ে কোলে বসে হারমোনিয়াম বাজাতো। তো আমার মনে হয় যে আনমনে, মানে মনের গভীরে আনমনে আমি ওই টিচিংগুলো পেয়েছি, যেটা মানে একদম মানে একদম উদ্দেশ্য করে নয়, মানে ডেলিভারেটলি না। মানে তার কোলে থেকে আমি দেখছি চাচা কী বাজাচ্ছে, আঙুলের যাচ্ছে, এরকম যাচ্ছে, আব্বু কী লিখছে এরকম। আর যখন বড় হয়েছে আরও বুঝতে পারছি আব্বুর কথাগুলো। তো এই দুইটার কম্বিনেশনে সব বড় বড় মিউজিক ডিরেক্টরদের সাথে থাকার যে একটা আবহ, এবং বাবার যে লেখার যে আবহ, এই দুটো মিক্স করে আমার মনের কোথাও যেন আটকে গেছে। সেটার প্রতি আবেগটা উঠে আমার মিউজিক শুনে, কারো ভালো গান শুনে, ভালো কথা শুনে আমার ভিতরে এমনি আবেগ আসে। সেই আবেগটাকে আমি গুনগুন করে হোক বা কথা হিসাবে হোক আটকাতে চাই। এই আটকাতে গিয়েই গান হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার মানে একটা অদ্ভুত ব্যাপার। আমি কিন্তু কোনোটাই মানে সোহেল আরমান হব বলে আমি কোনো কাজই করি নাই জীবনে। মানে নাটকও লিখি নাই, অভিনয়ও করি নাই, ছবিও বানাই নাই। যেটা মানে শাহাদাতের প্রথম কথাতে আমি সাপোর্ট করি যে আমি ইচ্ছে মতো আমি কাজ করেছি, আমার যেটা ভালো লেগেছে সেটাই করেছি। যখন যেটা করতে মনে হয়েছে, আমার মনে হয়েছে যে এখন আমি 7 দিন গান লিখবো, কেউ আমাকে নাটক লেখাতে পারে নাই। সোহেল ভাই কই, সোহেল ভাই কই, সোহেল ভাই নাই। অভিনয়ে করতে গেছি,
অভিনয়ে একটা সময় খুবই সিরিয়াস হলাম, কিন্তু শেষের দিকে বিরক্ত হলাম। মানে অভিনয় কেন ছেড়ে দিলাম, আজকে 7-8-10 বছর তো অভিনয় করি না, বা ডিরেকশনেই বেশি মন দিচ্ছি, নাটক লেখাতে মনোযোগ দিচ্ছি, বা চলচ্চিত্র নির্মাণে মনোযোগ দিচ্ছি, গান লেখাতে, কিন্তু অভিনয় করতে এখন একটু কম ইচ্ছে হচ্ছে। অথচ এই অভিনয় নিয়ে কিন্তু আমি রাস্তাঘাটে প্রতিদিন মানে দর্শকদের সাথে আমার এক ধরনের ছোটোখাটো কথা বিনিময় হয়ে যাচ্ছে, একটু সবার অভিমান আমি দেখতেছি যে সোহেল ভাই আপনার মতো শিল্পী কেন নাই। এটা কোনো কথা? আপনার বাবা একজন কত বড় একজন মানুষ, আপনিও কত সুন্দর সুন্দর নাটক করেছেন। আপনাদের যে কি বলে বচনভঙ্গি, আপনাদের যে প্রোনাউন্সিয়েশন, আপনাদের যে কথা বলার স্টাইল, এগুলো এখন পাই না কেন? এখন সব কিছুর মধ্যে একটা খেলো ব্যাপার, একটা ফাজলামো ব্যাপার, একটা অমুক ব্যাপার। আমি তারপরও চুপ থাকি। আমি বিরক্তটা হয়েছি কোথায়? বিরক্তটা হচ্ছে একটা খেলো ব্যাপারে, একটা হাসির ব্যাপার। আর আরেকটা বিরক্ত হয়েছি যে একটা মানুষ ভেবে নেয় যে সোহেল আরমান বোধহয় আমার থেকে বেশি জানেন অন্য কোনো ডিরেক্টর, যার কারণে আমাকে ডাকে না। যে আমি যদি একটা এই শর্ট ধরি, সোহেলকে এইভাবে নাও, ওইভাবে নাও, বা ওইভাবে না, এইরকম একটা অভিব্যক্তি আমাকে অন্যজনরা বলেছে যে সোহেল তোমাকে এই কারণে হয়তো অনেক জুনিয়র ডিরেক্টররা হয়তো একটু শেকি ফিল করে, হয়তো সে খুব ভালো কাজ করছে, তোমার থেকেও ভালো কাজ করছে, কিন্তু কোথায় যেন মানে সোহেল ভাইকে নিব, টাচ করে যদি একটা কথা বলে দেয় যে এটা এখান থেকে নাও, তাহলে তো অন্যান্য শিল্পীরা থাকবে। এই কারণে বিরক্ত হয়েছি। আরেকটা কারণে বিরক্ত হয়েছি যে আমাদের যারা পরিচালক ছিলেন, আমাদের অ্যাজ এ অ্যাক্টর হিসেবে আমি যাদের পরিচালনা ডিরেকশন নিয়েছি, সেই ডিরেক্টরগুলো যে ক্যারেক্টারগুলো আমাকে দিয়েছে, ক্যারেক্টারগুলো চ্যালেঞ্জিং ছিল, যেটা নিয়ে ভাবতাম কি গেট আপ নিব, কীভাবে হাঁটবো, কীভাবে, হয়তো অনেক সময় পারতাম না, কিন্তু এই যে একটা মানসিক চাপ দিত, মানে আমাদের ডিরেক্টর, আমি নাম বলছি না কারণ অনেক বড় বড় ডিরেক্টর আছেন এখানে, সবারই ভক্ত আমি, তো ওই ক্যারেক্টারও না পাই না, ওটা নিয়ে চর্চা করারও কিছু নাই, মানে খেই হারিয়েছি। এই ভিউ আসার পর খেই হারিয়েছি। যে ভিউ দেখে কি বুঝে মানুষ আমি জানি না। ভিউ সিস্টেমটা কাদের আবিষ্কার? ভিউটা তো আমার মনে হয় একটা কৌতূহল, যে একটা রাস্তায় একটা মেয়ে ছেলেকে থাপ্পড় মারলো কেন, এটার অনেক ভিউ হয়। কোয়ালিটি জাজমেন্ট করার তো জায়গা না এটা, তো সবাই কেন কোয়ালিটি জাজমেন্টের জায়গায় ভিউকে নিয়ে আসছে? এটা নিয়ে আমি খুব খেই হারালাম। যে একজন খুবই একদম মানে আমার কাছে মনে হয় এখন দিলীপ কুমারও এখন ভিউ পেতেন না যদি এই জগৎ জন্মত, বা উত্তম কুমারও ভিউ পেতেন না, ওই সমস্ত ফাজলামো টাইপের কাজগুলোই বোধহয় ভিউ পেত। তো কৌতূহলের মন আর কোয়ালিটি জাজমেন্টের মন তো এক না। যে যার কাছ থেকে শিখবো সেইটা এক ধরনের, আর যারটা আমি শিখবো না কিন্তু হাসবো সেটা আরেক ধরনের। তো ব্যবসাটা এদিকে চলে গেছে। তো এই কতগুলি বিরক্তির কারণে আমার অভিনয় করতে গেলে, আর যেটা খেলো, যেটা সেটা হচ্ছে বারবার ড্রেস বদলানো আর মুখে যে পানি ছিটানো, এটা এখন আমার কাছে বিরক্ত লাগে। মানে কেন জানি মনে হয় যে এত দৌড়ের 2 দিনে কিভাবে নাটক হয়, যদিও আমিও করার চেষ্টা করি, তো কিন্তু যখন আমি নিজে অভিনয় করি তখন কিন্তু আমার হচ্ছে বিরক্ত না। আগে তো আমরা 4-5 দিন নাটক করতাম, সারাদিন 8টা সিকোয়েন্স 6টা সিকোয়েন্স, খুব ভাঁজ করা থাকতো, 6টা জামা, কি সুন্দর। আর এখন হচ্ছে দৌড়ায় দৌড়ে আসে, ভাই এটা একটু পরেন, ভাই এটা একটু পরেন, ভাই এটা একটু খোলেন, এইখানে যান, ভাই একটু মেকআপটা চেঞ্জ হবে, ভাই এরকম। আমি না একদম আমি জানি না শিল্পীরা কিভাবে কাজ করছেন, বাট আমি তাদের কাছে, বাট আমি তাদেরকে এখনকার অভিনয়শিল্পীকে একদম মানে একদম স্যালুট জানাই যে মানে তারা মাইন্ড ব্লোয়িং কাজ করছে, এত কষ্ট মাথায় নিয়ে কাজ করে। মেকআপ রুম থেকে রাস্তায় গিয়েছি কোনো সিন করতে, হঠাৎ করে ভাই এখন এটা করবো, হ্যাঁ আমি বললাম এটা তো অন্য কস্টিউম, আমার মানে আমি নিয়ে এসছি পরেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঙ্গে সঙ্গে বের করে দিল। এটা সময় স্বল্পতার কারণে হচ্ছে, কারণ সময় স্বল্পতার কারণে। আর আমাকে তো সবাই জানেই যে সোহেল আরমান আরাম প্রিয় ডিরেক্টর, তার নাটক করতে গেলে এত আরাম, এত গল্প, এত সৌন্দর্য, অথচ সবাই যেটা 2 দিনে না খেয়ে করে সেটা আমি 2 দিনে খুব আরামেই করি। এখন আপনি একটা লেবার দিলেন, সে হয়তো 2 ঘন্টায় 10 ফিট করে ফেলতে পারে, তার এনার্জি বেশি। আর একটা লেবারকে দিলেন ভোর থেকে খাটতেছে, সে হয়তো 5 ফিট করতে পারে। তা এটাই কোয়ালিটি বোঝাতে পারি না যে আমরা আরাম করে কাজ করি কেন, কারণ আমি জানি এটা হবে না, আজকে এটা হবে, এটা এরা আসলে এরকম হবে, এরা আসলে এরকম হবে। এবং
ডিরেকশন শুড বি আর্টিস্ট ফ্রেন্ডলি, যে আর্টিস্টদের কোয়ালিটিটাকে বের করে নিয়ে আসা, নিজের কোয়ালিটি জাহির করার না। আর্টিস্টগুলোকে বা বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন মন্তব্য আছে, কিন্তু আমার কাছে আমার মন্তব্য হচ্ছে যে আমার পারসেপশন, আমার কনসেপশনটা আগেই শিল্পীকে বোঝাতে হবে, ওটা ক্যামেরার সামনে নয়। ক্যামেরার সামনে কিছু এক্সট্রা কিছু হয়তো উনি করেন, যেটা হয়তো ডিরেক্টরের সাথে যোগ হয়, মাইনাস হয় না। তো এই যোগটা হওয়ার আগেই শিল্পীকে নিজের করে বোঝাতে হবে যে আমি এইভাবে কাটাতে চাচ্ছি, এইভাবে হাসাতে চাচ্ছি, এইভাবে টেন্স ক্রিয়েট করাতে চাচ্ছি, এভাবে। যখন এটা আগেই বোঝানো হয়ে যায় তখন কিন্তু আর শিল্পীরা অবশ্যই খুব সুন্দর কাজ করেন। বাংলাদেশের অন্তত এই জায়গাটা আমার খুব ভালো লাগে যে শিল্পী, আমাদের অনেক ভালো শিল্পী আছে যারা বোঝেন, পরিচালককে বোঝেন, এবং অ্যাকুরেসির থেকেও বেশি ভালো অনেক সময় হয়ে যায় তার নিজস্ব স্কিলের কারণে। তো এই আমার অভিনয়ের অভিজ্ঞতা আর কি। বন্ধু, আপনাকে স্বাগত। আপনি শুনছেন এবং দেখছেন আনকাস্ট পডকাস্ট। আপনি শুনতে পাচ্ছেন রেডিও ভূমি 92.8-এ, আর ফেসবুক, ইউটিউব সবসময়ের মতো আমাদের সঙ্গেই আছেন। আমরা কথা বলছিলাম সোহেল আরমান এবং সঙ্গীত শিল্পী পপির সঙ্গে, স্বামী স্ত্রীর সঙ্গে, আমাদের সহকর্মীর সঙ্গে। আমরা কথা বলছিলাম সোহেল আরমানস প্লে এই প্ল্যাটফর্ম নিয়ে। এই প্ল্যাটফর্মে সোহেল ভাইয়ের 100টি গান তৈরি হবে, তার লেখা, তার সুর করা, শিল্পী, তার পছন্দের শিল্পীরা, এবং অধিকাংশই তার বন্ধুরা, তার সহকর্মীরা। সোহেল ভাই, জি, আমরা দ্বিতীয় একটি গান কি এখন শুনতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। পপি নিশ্চয়ই সাহায্য আবারও করবে। যদি একটি খালি গলায় শুনান, তারপর আমরা রেকর্ডেরটা শুনবো। হ্যাঁ, অবশ্যই শোনাচ্ছি। তার আগে একটুখানি বলে নেই, যেটা হচ্ছে আমার এই সোহেল আরমানস প্লেয়ের দ্বিতীয় গান যেটি গেয়েছি, এই গানটির পেছনে অনেক হৃদয়স্পর্শী ব্যাপার আছে। যেহেতু এটা কোনো সেই রকম কোনো প্রেমের গান নয় বা সেই রকম, বাট এই গানটি ভীষণ পরিমাণে ইমোশনাল। সব রকমের ভালোবাসা, সব রকমের প্রেম, সেটা হতে পারে যে কোনো রিলেশনশিপে। তো এই ধরনের, সেটা ম্যাস পিপলের জন্য করা এমন একটি গান এটা। তো আমরা সেটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে তোমাকে ভালোবেসে, গানের টাইটেল। শুনি। তোমাকে ভালোবেসে করেছি কি ভুল, মনের আদরে রাখা ঝরে গেল ফুল, কেন এমন হলো এ কোন সময়, শ্রাবণ ধারা হয়ে। বাহ, চমৎকার। আমরা পুরো গানটি শুনবো, তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবেসে করেছি কি ভুল, মনের আদরে রাখা ঝরে গেল ফুল, কেন এমন হলো এ কোন সময়, শ্রাবণ ধারা হয়ে কাঁদছে হৃদয়, মানুষ যেন হয় না একা, প্রেম যেন হয় না ঘৃণা, জীবন যেন হয় না বোকা, চোখের জলে না হয় নোনা।
সূচনা ছুঁয়ে যাবে হৃদয়ে পড়া জমি, কি বিশ্বাসে ভালোবাসি, কি নিঃশ্বাসে বাঁচি। যদি একবার বুঝতে তুমি কেন ফিরে আসি, মানুষ যেন হয় না একা, প্রেম যেন হয় না ঘৃণা, জীবন যেন হয় না বোকা, চোখের জলে না হয় নোনা। তোমাকে ভালোবেসে করেছি কি ভুল, মনের আদরে রাখা ঝরে গেল ফুল। এই আমাকে কেউ বোঝে না, মন দিয়েছি কাকে, সেই তো আমার এই পৃথিবী, মন্দ বলে লোকে, তবু আমি তারা হই, রাত জেগে থাকি, ভোর হলে খুঁজি তারে, আমি নীল জোনাকি। মানুষ যেন হয় না একা, প্রেম যেন হয় না ঘৃণা, জীবন যেন হয় না বোকা, চোখের জলে না হয় নোনা। বন্ধুরা শুনছেন সোহেল আরমানস প্লের গান। কথা হচ্ছে সোহেল আরমান এবং সঙ্গীত শিল্পী পপির সঙ্গে। আড্ডা হচ্ছে, গানের ইতিহাস জানছি, ব্যাকগ্রাউন্ড জানছি। সোহেল ভাই, একটু আগে আমি বলছিলাম যে 100 গানের পরে কি হবে। আমরা তো চাই 1000 হোক, আরও হোক। সিজন করবেন নাকি সোহেল ভাই, যে সিজন 1-এ 100 গান, তারপরে সিজন 2 আবার? আসলে আমার টেন্ডেন্সিটা হচ্ছে যে নতুনদেরকে হার্ট করা। জি। আমার খুবই স্টার বন্ধুরা তো আছেই, হুম। তাদের অবদান অনস্বীকার্য। জি। তারা আমাকে এই প্ল্যাটফর্মটা তৈরি করতে সাহায্য করে দিচ্ছে। বাট একটা সময় হয়তো যারা খুব ভালো গান গায়, জি। ছেলে হোক মেয়ে, বা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে আছে, জি। বা খুব প্রান্তিক জনগণের মধ্যে ছড়িয়ে থাকতে পারে, তা তাদেরকে যেন আমি খুঁজে নিয়ে আসতে পারি, তাদের যেন মন ছুঁয়ে যায় এমন গান করতে পারি, তবেই আমি 100 থেকে এগোবো। যদি 100তেই আমার মনে হয় যে এটা কোনো ধারা তৈরি হচ্ছে না, মানে আমি পারছি না দেশের জনগণের কথা বলতে, বা আমাদের সাহিত্য কথা বলতে, আমাদের জীবনের কথা বলতে, আমাদের ভালোবাসার কথা বলতে, আমাদের দৈনন্দিন জীবনের কথা বলতে, এগুলো তো আসলে কথা এবং সুরের মাধ্যমে আনাটা খুব টাফ। মানে যারা আগে করেছেন তারা হয়তো বুঝবেন, এবং তাদের মতো করে একটা কোয়ালিটি সং করা ইটস ভেরি টাফ। আর ওই যে বললাম যে এখনকার গানগুলোর মধ্যে যেন গান হোক, নাটক হোক, ছবি হোক, আমরা একটা সস্তা বিনোদন খুঁজতে চাচ্ছি সবসময়। হয়তো সেই জায়গা থেকে যেন আমি বের করে জনগণের ভেতরে এমন একটা জায়গা তৈরি করতে পারি যে এই গানগুলো আসলেই
শ্রুতিমধুর গান, বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতির গান, বাংলাদেশের ইতিহাসের গান, এরকম একটা ইমেজ যদি তৈরি করা যায় তাহলে আমি অবশ্যই 100 কেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই কাজ করবো এটার উপরে। আপনার 100 গানের সঙ্গে রেডিও ভূমি আছে। নিশ্চয়ই আমরা চাই আমি স্পেশালি রেডিও ভূমিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ হচ্ছে আমার এই প্রথম অফিসিয়ালি আমরা ঘোষণা দিলাম রেডিও ভূমিতে এসে যে এটা হয়তো অনেক শুনেছেন টুকটাক, হয়তো কেউ জেনে থাকবেন বা আমরা ব্যবহার করছি টুকটাক, কিন্তু আমরা অফিসিয়ালি কখনো সোহেল আরমাস প্লেকে এভাবে নিয়ে হাজির হই নাই, যেটা আমরা এখন একদম রেডিও ভূমির সাথে আমরা অফিসিয়ালি লঞ্চ করলাম এবং জনগণকে জানালাম, এবং এর জন্য রেডিও ভূমিকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও। আমরা এই সোহেল আরমাস প্লের 100টি গান নিয়ে আমরা ফিরে ফিরে আসব। 12টি গান তৈরি হয়ে গেছে আমরা, এবং আজকে আমরা 3টি গান নিয়ে কথা বলছি, বা আরেকটি গান আমরা এখনই শুনবো। এরপরে আবার আমরা অদূরেই আসবো আরও কিছু গান নিয়ে, নিশ্চয়ই, এবং নিশ্চয়ই। আপনাদেরকে আমরা সরাসরিও শোনাবো। আর রেডিও ভূমিতে আপনি প্রায় প্রতিদিনই সোহেল আরমাস প্লের গান শুনতে পাবেন, আপনারা শুনবেন। আচ্ছা, আমাদের অ্যাপ হয়েছে, এতদিন পর্যন্ত আপনারা একটি থার্ড পার্টি অ্যাপে গান শুনতেন, এখন রেডিও ভূমির অ্যাপ থেকে সরাসরি আপনারা গান শুনতে পান। আপনারা গুগল প্লেতে গেলে রেডিও ভূমি সার্চ দিলে অ্যাপ পাবেন। যারা iOS ব্যবহার করেন আপনারা আপনাদের অ্যাপ স্টোরে গিয়ে সার্চ দিলে রেডিও ভূমি অ্যাপ পাবেন। সেই অ্যাপে 24 ঘন্টা রেডিও ভূমি শোনা যায়, পাশাপাশি আমাদের ভিডিও আপলোড করা হয়, সেই ভিডিও দেখতে পাবেন। এই ইন্টারভিউ আমরা সেই অ্যাপে দেখতে পাবো। সাথে থাকুন রেডিও ভূমির। তৃতীয় গান আমার কিছু কথা বলার ছিল। প্লিজ বলেন। সেটা হচ্ছে সোহেল আরমাস প্লে। এটা এটা যতটা মানে খুব, ও তো ওর কথা বলে দিল যে এটা আমি এই কারণে করতে চাচ্ছি, বা এই আমার কিছু গান মানে সারা জীবন মানুষের কাছে রয়ে যাক এই জন্য করতে যাচ্ছি। এখন মূল কথায় আসি, যখন আমি তাকে বুঝতে শিখলাম যে এ সুর করতে পারছে সেটা কিভাবে। আমি যখন প্রতিদিন, আমরা যেহেতু শিল্পী, আমাদের প্রতিদিন একটা সময় আমাদের রেয়াজ করতে হয়, গলা সাধতে হয়। তা আমি যখনই এই গলা সাধতে যাই, যখন যেই রাগেই গলা সাধতে চাই, প্রত্যেকটা রাগের তো আলাদা করে সারগাম থাকে। তা আমি যেই সারগামই ধরি, আমি শুনি পাশের রুম থেকে সে গুনগুন করে ওই সারগামের উপরে সে একটা অটোমেটিক একটা টিউন করছে, গুনগুন করে গাওয়ার চেষ্টা করছে। তা আমি প্রথমে ভাবলাম যে হয়তো এমনি এমনি করছে, পরে দেখি না, একদিন দুই দিন সে রেগুলারই এমন করে। পরে একদিন আমি ডাক দিলাম, ডাক দিয়ে বললাম দেখি তুমি কি করতে পারো একটু দেখি। তখন সে আমাকে বলে, হ্যাঁ আমি তো এই রাগে ধরে ফেলতে পারি, যে কোনো ঘরানাতে গান ধরে ফেলতে পারি। বলছে এটা তো কোনো গান না। কি এটা আমি এখন বানালাম? মানে আমি প্রশ্ন করেছি এটা কি কোনো গান? কার গান? সেটা কোনো গান না, এটা আমি করেছি। আমি বলছি দ্যাটস গ্রেট, মানে এটা তো অসম্ভব একটা কিছু করে ফেললাম। যাই হোক, সে সুর করা শুরু করলো। এখন প্রবলেমটা হচ্ছে তার এই সুরের যে একটা চলমান ধারা, এই ধারার মধ্যে হচ্ছে আমি একটি চলমান রেডিও বা রেকর্ডার। আচ্ছা, বিকজ এই সোহেল আরমাস প্লেতে যতগুলো গান এখন পর্যন্ত সুর করা হয়েছে, প্রতিটি গান আমাকে রেকর্ডারে না, আমার মাথায় রেকর্ড করে রাখতে হয়। এনি টাইম, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আমাকে সেই সুরগুলো ব্যাকআপ হিসেবে তাকে বলতে হয়। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, যে এতগুলা সুর, তাও আবার এগুলো হচ্ছে সবগুলো গান এখনো মানে আপকামিং সং, যেগুলোর কোনো এখনো লেখা কমপ্লিট হয়নি, কথা কমপ্লিট হয়নি, সুরও কমপ্লিট হয়নি। তো সেই গানগুলোই, সুরগুলো আমাকে মনে রাখতে হয়। যেমন বাপ্পাদার স্টুডিওতে একদিন গেলাম, বাপ্পাদা যে গানটা করছে, হঠাৎ করে বললো শোনো শোনো ওই গানটা গাও তো দেখি। আমি বললাম কোন গানটা? আমি তো বুঝতে পারছি না কোন গানটা। যে ওইটা যেটা আমি ওই যে রিক্সায় বসে সুর করলাম এক লাইন, ওইটা। তখন আমি ওই সিকোয়েন্সটা মনে করলাম যে রিক্সায় বসে কবে। আচ্ছা, তখন আমি মানে আমি প্রতিদিন, আমি ছোটবেলা থেকে অনেক শিখেছি, মানে শিখে গান করছি, কিন্তু ওর কাছে আসার পরে বা ওর সাথে পরিচয় হওয়ার পরে আমি দেখলাম যে না, মানুষের শেখা কখনো শেষ হয় না। বিশেষ করে ওর কাছে প্রতিদিন শিখি, প্রতিদিন ক্লাস করতে হয়। মানে দিনের একটা অংশ আমাদের শুধু মানে ও কি লেসন বলছে বা আমি কি বলছি আমারটাও সে নেয়,
কিন্তু বেশিরভাগ ওর জ্ঞানই আমি নেওয়ার চেষ্টা করি, যে কি বলছে, যে কিভাবে কি করতে হবে। মানে এত জ্ঞানের ভান্ডার, মানে আমার মনে হচ্ছে আমি ওর মানে আমার ফাদার ইন ল লেট মিস্টার আমজাদ হোসেন, একজন স্বনামধন্য মানুষ, কিংবদন্তি, আমি ওনাকে সবসময় আইডল হিসেবে দেখেছি মানে জানার পরে। কিন্তু এখন দেখি না, বাবার থেকে ছেলেও এখন দেখি অনেক বেশি মানে উপচে যাচ্ছে। আমার কাছে এটা মনে হচ্ছে এখন যে ও ওর বাবার সম্পূর্ণটাই পেয়ে গেছে। মানে আমি ওর লেখায় দেখি, ওর সাহিত্যে দেখি, মানে অনেক কিছুতেই ওর বাবার সম্পূর্ণ ছায়া ওর মধ্যে। তো এটার জন্য আমি ভীষণ প্রাউড ফিল করি যে জীবনে কি হব না জানি না, কিন্তু একজন গুণী মানুষের কাছ থেকে কিছু জ্ঞানী কথা দিয়ে কোনো গান যদি করতে পারি, এটা আমার জন্য অনেক পাওয়া। মানে খুব যে বড় কিছু হতে হবে এমন কোনো কথা নেই, এতটুকুই বলার ছিল। খুব দারুণ, খুব ভালো লাগছে। এবং এটি সৌভাগ্য, এবং এমন একজন মানুষ, এবং দুজনের জন্য আসলে সৌভাগ্য, কারণ আপনারা আপনাদের মনের কাছে যেটি আপনি করতে চান, যেটি করছেন, যাকে ভালোবাসছেন, যা ভালোবাসছেন, সেটি আপনারা শেয়ার করতে পারছেন। এটা খুব আমার কম কাছে দম্পতি হয়ে থাকে আমার আসলে। কাছে সবসময় একটা কথা মনে হয়, যে বাগধারা আমরা ছোটবেলায় শিখেছি, পড়েছি যে ফুল আপনার জন্য ফোটে না। তা ওই ফুলের জায়গায় আমি শিল্পী বসিয়ে দিই। শিল্পীরা নিজেদের জন্য ফোটে না। শিল্পীরা আসলে যাদের গানের ক্ষুধা আছে, অভিনয় দেখার ক্ষুধা আছে, যাদের কবিতা পড়ার ক্ষুধা আছে, যাদের ছবি দেখার ক্ষুধা আছে, নাচ দেখার ক্ষুধা আছে, শিল্পীরা তাদের জন্য। তা শিল্পীদের আসলে কোনো রং হয় না, শিল্পীরা নিজেরাই একটা দল, নিজেরাই একটা অস্তিত্ব। তো শিল্পীদের একটা প্রকৃত শিল্পী হওয়াটা এখনো আমার চর্চার মধ্যে আছে, যে নির্লোভভাবে কিভাবে শিল্পী হওয়া যায়। এটা একটা কঠিন কথা বললাম, এটা হয়তো ব্যাখ্যা অনেক বড় হবে, যে নির্লোভ হয়ে নিজের সৃষ্টির প্রতি অনেস্ট থেকে যিনি শিল্পী হবেন, হয়তো আল্লাহ তাআলা তাকেই বেশি ভালোবাসবেন। কারণ নির্লোভ শিল্পী কিন্তু মানুষের জন্যই। তো মানুষকে যারা দিতে পারেন, শেখাতে পারেন, বোঝাতে পারেন যে না, জীবন মানে এমন, জীবন মানে ওরকম, জীবন মানে এটা, বুঝে চলো, ভালোবেসে চলো, এটা করো। তা আমার কাছে মনে হয় শিল্পীদের অলওয়েজ একটা দায়িত্ব থাকে, যারা নির্লোভ, যারা অনেস্ট একটা শিল্পী। তো এটা হচ্ছে আমার কিছুটা বাবার কাছ থেকে, কিছু বাবার বন্ধু বান্ধবদের কাছ থেকে তাদের যে ভাব, ওই ভাব নিয়ে কথা বলা। তা আমি যে প্রথমেই বলেছি, কখনো কোনো কিছু হওয়ার জন্য কাজ করছি না আমি, একদম ফ্রি। যে বাসায় বসে সময় লাগছে, কোনো গান করতে 7 দিন লাগছে, কোনো গান করতে 1 বছর লাগছে, কোনো গান করতে 3 দিন লাগছে, 1 দিন লাগছে। এই যে শিল্পীদের যে সময়, এটাকে বাদলেই জানেন কোথায় শিল্প হয় না। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা প্রফেশনালি অনেক কিছুই কমিটেড থাকি, হয়তো করি, কিন্তু শিল্পবোধটাকে কিন্তু বাধা যায় না। শিল্পবোধটা হয়তো অর্ধেক গল্প লিখে অনেক লেখক হয়তো 6 মাস ঘুরে বেরিয়েছে, অর্ধেক বা একদম সম্পূর্ণ কবিতা লিখে ফেলেছেন, শুধু একটা শব্দের জন্য 2 বছর অপেক্ষা করেছেন। এরকম অনেক শিল্পী, কবি, সাহিত্যিক পাওয়া যেতে পারে, যে যারা সত্যি শব্দ খোঁজেন, সুর খোঁজেন, অভিনয় খোঁজেন, মাত্রা খোঁজেন। তো তাদেরই ফলোয়ার আমি। হয়তো এখনো আমার প্রত্যেকটা কাজের পরে ক্ষুধা রয়ে যায়, কেন আমি জানি না, যে এটার থেকে এটা সাধারণ হয়ে যায়। তখন সবাই বলে খুব ভালো, আমার কাছে খুব ভালো তখন পর্যন্ত থাকে যখন আমি তৈরি করছি। যখন ওটা হয়ে যায় ডান, তখন আমার কাছে মনে হয় এর থেকে ভালো কিছু করতে পারতাম হয়তো, তখন নতুন কিছু করার ক্ষুধাটা জন্মে আর কি। তো সেই জায়গাটা থেকেই আমাকে যারা হেল্প করছে, নদী, হাসিন, বাপ্পা, আগুন, নাম বলে দিলাম, আমার বন্ধু বান্ধবরা, যে তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা। অন্তর অনেক ভালো কাজ করছে আমার সাথে। নাফিস খুব আমাকে উৎসাহ দেয়, ওর বাসায় আড্ডা দিই আমরা। তো এই যে নতুন যারা মিউজিক নিয়ে আসছে, নাফিস, অন্তর তো কোক স্টোরিতে কাজ করছে। তো এরা যখন আমাকে অ্যাকসেপ্ট করে, আমার সুরকে, এরা যখন আমার গানে মানে অনেক
মনোযোগ দিয়ে দেয়, তখনই আমার কাছে না মনে হয় যে কিছু একটা হতে চলেছে বা কিছু একটা হবে, এবং আলটিমেটলি কিছু হচ্ছে। তো এটাই ভালো লাগা, যে এটা কীরকম হবে, কেমন হবে, টপমোস্ট হবে, এগুলো আমরা চাই না। আমরা চাই কিছু সৃষ্টি করতে, যে নতুন কিছু হোক, ভালো কিছু হোক। এটাই এটাই সোহেল আরমাস প্লের গানের প্ল্যাটফর্মের একটা নতুন চিন্তা হতে পারে। আপনার জন্য শুভকামনা, আপনার এই ক্ষুধা বেঁচে থাকুক, আপনার অনেক ক্ষুধা থাকুক জীবনে, ক্ষুধা নিবারণের পরে নতুন ক্ষুধা তৈরি হোক, শুভকামনা থাকলো। এবার you. আমরা গানে যাই। আমরা এবার সোহেল আরমাস প্লের তৃতীয় গানে যাচ্ছি, যেটা এটা হচ্ছে একটু ব্লুজ, একটু বিদেশি ঘরানার। এটা একটু ওয়েস্টার্ন প্যাটার্ন ব্লুজ জ্যাজ সংমিশ্রণে করা। যেহেতু আজকে বৃষ্টির দিন, গানটাও বৃষ্টির। সং নেম টাইটেল হচ্ছে বৃষ্টি ছিল। আমি কি কিছু অংশ গেয়ে শোনাব? জি। আচ্ছা, তার আগে বলিনি এই গানের সুরকার সোহেল আরমান ফুয়াদ। অ্যান্ড ইবনে রাব্বি ফুয়াদ। গানের লেখক গীতিকার সোহেল আরমান, এবং গানের মিউজিক কম্পোজ করেছেন হাসনাত হৃদয়। তো গানটা হচ্ছে, বৃষ্টি ছিল সে একদিন, পাশে ছিল সে একজন, কফি হাউসের কোলাহলে শুধু ভাবছিল এই মন, কেন সে বোঝে না ভালোবাসি তারে, কেন সে বোঝে না ভেজে প্রেম শ্রাবণ ঝরে। বাহ, দারুণ। বৃষ্টি ছিল শুনবো এখন। বৃষ্টি ছিল সে একদিন, পাশে ছিল সে একজন, কফি হাউসের কোলাহলে শুধু ভাবছিল এই মন, কেন সে বোঝে না ভালোবাসি তারে, কেন সে বোঝে না ভেজে প্রেম শ্রাবণ ঝরে। বৃষ্টি ছিল সে একদিন, পাশে ছিল সে একজন, কফি হাউসের কোলাহলে শুধু ভাবছিল এই মন, কেন সে বোঝে না ভালোবাসি তারে, কেন সে বোঝে না ভেজে প্রেম শ্রাবণ ঝরে। বৃষ্টির মিছিলে বন্দি দুজনে, অস্থির আমি দৃষ্টির বাঁধনে, বৃষ্টির মিছিলে বন্দি দুজনে, অস্থির আমি দৃষ্টির বাঁধনে, অদৃশ্য কি মায়াতে ডুবে যাই, তোমারই ভালোবাসা পেতে চাই প্রতিদিন। বৃষ্টি ছিল সে একদিন, পাশে ছিল সে একজন, কফি হাউসের কোলাহলে শুধু ভাবছিল এই মন, কেন সে বোঝে না ভালোবাসি তারে, কেন সে বোঝে না ভেজে প্রেম শ্রাবণ ঝরে। বৃষ্টির উপরে প্রেমে পড়া গান, কাছে আসার নীরব আহ্বান,
ছিল সে একদিন, পাশে ছিল সে একজন, কফি হাউসের কোলাহলে শুধু ভাবছিল এই মন, কেন সে বোঝে না ভালোবাসি তারে, কেন সে বোঝে না ভেজে প্রেম শ্রাবণ ঝরে। সোহেল ভাই, জি, আপনি অনেক মিউজিক ভিডিও করেছেন। হ্যাঁ। তো আপনি এই সোহেল আহমেদ প্লের যে 100 গান করছেন, এগুলো মিউজিক ভিডিও হবে না? আমি আমি মিউজিক বাংলাদেশে প্রথম আমিই করেছি। জি। 1994 আই এম দ্য পাইনিয়ার, যে প্রথম আমাকে দিয়ে মিউজিক ভিডিও শুরু হয়েছে বাংলাদেশে। তারপরে অনেকে অনেকে করেছে। এখন আমার গানগুলোর মিউজিক ভিডিওর একটা মানে আমার মতো করে এখনো ভিডিও করিনি, মানে আচ্ছা। মানে যেখানে আমার সমস্ত মানে মেকিং চিন্তা দিয়ে বা সেট ফেলে বা সেটার গল্প সাজিয়ে সেটা এখনো করা হয়নি। তবে কিছু আমরা ডকুমেন্টস রাখার জন্য কিছু টুকটাক ভিডিও করেছি, মানে জাস্ট সেগুলো হয়তো ওর কাছে আছে, বা টুকটাক আমরা ভিডিও রেখেছি, কিন্তু ওগুলো মিউজিক ভিডিও আকারে অবশ্যই আসবে, সেটা মূল কথা। তো মিউজিক ভিডিও যখন করব তখন আমার 12টা গান, আমি 12টা করে একটা সিজন করছি। আচ্ছা। তো আমার তো এখনো 7-8 হয়েছে, তো এই 12টা কমপ্লিট হোক, তারপরে আমরা এটা ভিডিওতে যাব, এবং 12টা গানের 12 রকম চিত্রায়ন যেইভাবে লিখেছি আমি, যেভাবে শুরু হয়েছে, সেটা হয়তো প্রথম আমার জন্য একটু টাফ হবে, কিন্তু আমরা করব, অবশ্যই করব। কারণ আমি ওই যে বললাম না, আমি ওই যে খেয়ালবশত কাজ করি, তো আমার কাছে যখন ওই ফুল কমপ্লিট ভিডিও আইডিয়াটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কাজ মানে হ্যাঁ করে দিলাম এরকম না আর কি। যেহেতু আমারই গান, আমার ভিডিও আইডিয়াটা আসতে হবে তো না। এই প্রশ্নটি কেন করলাম, কারণ এটি রেডিওর সঙ্গে খুবই সাংঘর্ষিক বিষয়টা। কারণ এখন যেই সমস্ত প্ল্যাটফর্মে মানুষ গান শোনে, আপনি চাইলেও অডিও ফরম্যাটটা ওখানে দিতে পারবেন না, হুইচ ইজ ইউটিউব এতই পপুলার, এত মানুষের হাতে হাতে আমাদের দেশের মানুষের কাছে। অনেক মানুষ তো স্পটিফাইতে আপনি গান শুনছে না, এবং ইউটিউবে তো আপনি অডিও ফরম্যাট আপলোড করতে পারবেন না, আপনাকে একটি ভিডিও ফরম্যাটে যেতেই হবে। তো সেক্ষেত্রে আমি আসলে কি ফরম্যাটটা দিব? এখন আপনার গানের কথার সঙ্গে, সুরের সঙ্গে, আপনার গানের যে ভাব বা ভক্তি, তার সঙ্গে ভিডিওটা না গেলে খুবই বিপদ। এবং আমরা অনেক সময় সহজে কি করি, লিরিকটা তুলে দেই টাইপোগ্রাফি দিয়ে, যে লিরিকটা স্লাইড শো এর মতো চললো আর গানটা মানুষ শুনলো, কি যেহেতু আমরা মানুষকে শোনাতে চাই, হ্যাঁ, কারণ লিরিকটাই ভিডিও হিসেবে কাজ হয়ে যায় আর কি, যেটা আমাদের রেডিওর সঙ্গে সাংঘর্ষিক। আমরা তো অডিওর লোক, আমরা শুনতে চাই, আমরা একাকি শুনতে চাই, কিন্তু এখন আমি দেখানো ছাড়া তো শোনাতে পারছি না। আসলে এই ক্ষেত্রে আমার নিজস্ব একটা ফিলোসফি আছে, যে গান কিন্তু মানুষ আগে শোনে, এটাকে মানতেই হবে। আমরা যতই মোবাইল ফোন ইউজ করি, এটা আগে কথা বলা যায় কিনা এটা দেখতে হবে, তাই না? এটা আগে ফোন, পরে মাল্টিমিডিয়া। গানটা আগে শুনতে হবে। কেন শুনতে হবে? কারণ এখানে কেউ ভাবে না যে একটা গান, সেটা যদি একটা প্রেমের গান হয়, এক একজন এক এক রকম ভাবে কল্পনা করে। যখন কল্পনাটাকে বেঁধে দেওয়া হয় ভিডিওর মাধ্যমে, তখন গানটার একটা দিক তৈরি হয়। কিন্তু আমি চাই গানগুলো আগে শুনুক বেশি, মানুষের কল্পনাগুলো আগে খেলে বেড়াক। যেরকম আগে আমরা সিনেমার গান যখন শুনতাম রেডিওতে, সিনেমার গান যেরকম রাজ্জাক ববিতার গান শুনলে আগে মানুষ সিনেমাতে যা দেখতো তার বাইরেও কল্পনা করতো, যে এই গানটা এরকম হলে ভালো হয়, ওরকম হলে ভালো হতো, বা সাগর পাড়ে করলে ভালো হতো, বা এই যে মানুষের কল্পনাগুলোকে এই জন্য গানগুলো পপুলার হতো আগে। তো আমি চাই যে আমি আমার কল্পনাটাকে প্রকাশ করবার আগে আগে মানুষ ভালো করে শুনুক, শুনে হয়তো তাদের একটা ইমেজ তৈরি হবে, তখন তারা হয়তো আমার ভিডিও দেখে তারা পারসেপশনটা বুঝতে পারবে, যে কমপ্লিমেন্ট করবে। হ্যাঁ, যেরকম তুমি আমার ঘুম, এই যে গানটা আমি লিখেছি, যে তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, এটা আমাকে রাস্তায় প্রচুর লোকে জিজ্ঞেস করেছে, কি নিয়ে লিখেছেন ভাই, সবই তো না। যখন তাদেরকে আসল অর্থটা বলি, তখন তারা ও আচ্ছা, আমি তো এইভাবে কল্পনা করছি, আমি তো এইভাবে করবো। যখন আমার কল্পনা বুঝতে হবে, তখন মনে হয় যেন একদম 2 হাতে তালি লাগলো, ও আচ্ছা, এখন তো মিলে গেছে ভাই। তো আমি চাই যে মানুষের আগে নিজস্ব চিন্তায় তার কতটুকু ভালো লাগলো, কতটুকু সে নিজের আবেগকে কাজে লাগালো গানের
সুর শুনে, যেটা অডিওর মাধ্যমে, সেটা আগে হোক, সেই জায়গাটা হোক। তারপর আমি তো অবশ্যই ভিডিও নিয়ে আসবো। যখন আমার ভিডিওটা আসবে তখন তার কল্পনার সাথে হয় মিলবে, নয় মিলবে না, অথবা বুঝবে যে উনি এই বুঝে গানটা লিখেছেন বা করেছেন। দ্যাটস অল। বাহ, দর্শক অপেক্ষায় থাকুন, 100 গানের ভিডিও কোনো একদিন আসবে। এর আগে শুনতে থাকুন রেডিও ভূমিতে সোহেল আরমান প্লের 100 গান। আপনাদের জন্য শুভকামনা। আমরা খুব শীঘ্রই আরও গান নিয়ে বসতে চাই। ভালো থাকবেন, মিষ্টি জুটি, মিষ্টি জীবন কাটুক আপনাদের। ভালো থাকবেন। থ্যাংক ইউ শাহাদাত, থ্যাংক ইউ রেডিও ভূমিকে। আমার আজকে খুব ভালো লাগার দিন যে সোহেল আরমান প্লেকে বা এসএ প্লেকে আমরা অফিসিয়ালি মানে শ্রোতাদের জানাতে পারলাম। হ্যাঁ, এখন হয়তো আমরা এই 3টা গান নিয়ে আসছি। রেডিও ভূমি অবশ্যই আমাদেরকে হেল্প করবে। আগামী রেকর্ডগুলা যারা অন্যান্য শিল্পীরা গাবে তাদেরকে নিয়েও বসবো, তাদেরও পারসেপশন আপনার জানাবো যে কেন কি করে গাইলো তারা। তো রেডিও ভূমির প্রতি আমাদেরও হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা, এবং রেডিও ভূমির শ্রোতাদেরকেও আমাদের অনেক ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং রেডিও ভূমিকেও। রেডিও ভূমি 92.8 FM।